কিছু কিছু সাসপেক্ট জিনিসগুলো হয়তো দেখে মনে হচ্ছে যে এটা এরকম হইলো কেন। এইভাবে হতো না যে মালিককে হোটেলে বান্দার শুয়ে দিছে, গাড়ি আটকে রাখছে। আমি সে ইউ আর গ্রিডি। করেন না কেন ভাই? তদন্ত করে তদন্ত রিপোর্টটা পেশ করেন, আমরাও শান্তি পাই জীবনে। কে কত টাকা চুরি করলাম আমরা, সেটা আমরা শান্তি পাইতে হবে না আমাদের? সেটা আমাকে বলা হইলো যে আপনি উপরে থাকতে পারবেন না। আমি তো অসম্মান করার ছেলে না কাউকে, কিন্তু হ্যাঁ আমি ফাইম ব্যাকে কোনদিন সম্মান করবো না। অবশ্যই না ইলেকশন করবেন, কিন্তু ওরা জিতবেন না। ইলেক্টেড গভর্নমেন্ট না, বডি না তো এটা, এটা পুতলা বডি, উপর থেকে নাচে না। ওই 8 মাসের জন্য সাকিব মানে এত বড় শাস্তি পেল, সেটাই আসলে আমি মানতে পারি না, এখনো পারি না। আমি যদি ক্রিকেট বোর্ডেও আসে, হি ক্যান সার্ভ বেটার, মাচ বেটার দেন এনিবডি এলস অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট। অবভিয়াসলি এবারের বিপিএল অন্যরকম হওয়ার কথা ছিল, কতটা অন্যরকম হলো? এখনকার বিসিবি অন্যরকম হবার প্রতিশ্রুতি ছিল, কতটা সে পথের তারা হাঁটতে পারছে? সব কিছু মিলিয়ে আজ আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সাবেক বোর্ড ডিরেক্টর এবং এই বিপিএলে ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। সুজন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। বিপিএলটা তো খুব ভালো গেল না আপনার টিমের ক্ষেত্রে। যদি আগে আপনার টিমের কথা বলি, তারপর আমরা ওভারঅল বিপিএল বা বাংলাদেশ মনে করি আমার টিম পুরো আন্ডার পারফর্ম। আমি মনে করি সত্যি কথা বলতে গেলে আমাকে তো মানে আমি টিমের সাথে জয়েন করেছিলাম কিন্তু প্রায় ড্রাফটের 1 মাস পরে। ড্রাফটের সময় আমি ছিলাম না, বাট আমি আই ওয়াজ ভেরি ইনকারেজ দলের সাথে। আমাকে যখন অফার করা হলো কোচ হবো কি না, আমার ইচ্ছা ছিল না একসময় কাজ করার। আসলে যখন আমি দেখলাম যে আসলে কাজ হচ্ছে না, রাজশাহী আমাকে কনফার্ম করেছিল বিপিএল এর ড্রাফটের 2 দিন আগে, কিন্তু পরের দিন আবার কেউ আমার ফোনই ধরেনি, মানে কারোর সাথে আমার যোগাযোগই ছিল না। হ্যাঁ রাজশাহী, মানে এটা আমি বললাম যে মানে বিপিএল যেটা ড্রাফট হওয়ার একদিন আগের রাতে 12:30 দিকে আমি কনফার্ম হই একটা রেস্টুরেন্টে। সব টাকা পয়সা কনফার্ম হয়, সব কিছু টিমটাম বিজয় ছিল এখানে, জিশান আলম এসেছিল, যারা 2টা সাইনিং করা প্লেয়ার। তো তারপর আমরা টিম করবো, তো পরের দিন আমাদের বসার কথা যে ড্রাফটের প্ল্যানিংটা করার কথা। তো তারপরে দিন 12টা থেকে আমি ফোন করি, কাউকে পাই না। আমি গিয়ে বসেছিলাম প্রায় অনেকক্ষণ, তার কেউ আসে না। পরে আমি চলে আসছি, পরে বুঝলাম যে তারা আমাকে নিবে না হয়তো বা কোনো কারণে। পরে অনেকদিন পর তারা ফোন করে বিভিন্ন কারণ বলতে চাইছে, আমাকে বুঝে দিয়েছে, পরে আবার নিতেও চাইছে, বাট আই সেড নো, আর করি নেই। মানে আই ফিল ইনসাল্টেড অ্যাকচুয়ালি, টু বি ভেরি ভেরি অনেস্ট। পরে অনেকদিন পর ঢাকা ইন করার পর আমি আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, বিকজ 3টা কারণ ছিল। যে এক ছিল যে লিটন, তানজিদ তামিম, মোস্তাফিজ যেই দলে আছে, প্লাস স্যাম আইয়ুব তখন কারেন্টলি এত ফর্মের, এবং চার্লস ছিল। তাই বললাম যে কোয়াইট স্ট্রং টিম, তো এই টিমের সাথে কাজ করে হয়তো একটা কিছু করা সম্ভব। পরে বিপিএল শুরুর পরে শুনলাম যে ফার্স্ট ম্যাচের পরে শুনলাম যে স্যাম আইয়ুব পাকিস্তান টিমে কল পেয়ে গেছে, আসতে পারবে না। জনসন জানি কোন কি একটা কাজে আটকে গেছে, সে আসতে পারে, ইনজুর ছিল বা সামথিং লাইক দ্যাট। তারপর যেটা হলো যে আমরা রিয়েলি আমরা আন্ডার পারফর্ম হলাম বলতে গেলে। যে আমাদের যেই টিম ছিল, আপনি যদি আমাকে সত্যি কথা বলেন যে মানের ফরেন প্লেয়ার আমার দলে ছিল, আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজ। মানে যে আমি মনে করি যে মানে যদি আমার দল, আমি ওনাকে আমি কিছু বলতেও পারি না এইভাবে, কারণ তার আগেই তাই সব প্লেয়ারকে চুজ করেছেন, কার মাধ্যমে করেছেন বা কী করেছেন, কী দেখে করেছেন সেটাও আমি বলতে পারবো না। হয়তো ওনারাও ক্রিকেটের মানুষ কতটা আমি জানি না, বা ওনারা চিন্তা, হয়তো বা এজেন্টরা বলেছে ভালো প্লেয়ার, একটা ভিডিও পাঠিয়েছে, হয়তো বা তার একটা চাইল্ড ইয়াং কালার ভিডিও পাঠিয়েছে, খুব ভালো শট খেলে, আমিও দেখলাম সেগুলা, সেটা কিছু চিঠেফোটা কোনো বিপিএলেই দেখলাম না। মানে আমি সব প্লেয়ারদের নামও জানতাম না অনেক, সত্যি কথা বলতে। তো এমন মানে যে আমি মনে করি ঢাকা ফার্স্ট ডিভিশন আপনি খুঁজে পাবেন এরকম মানে ভালো প্লেয়ার। শুনবে, আপনি তো ইন্টারভিউ শুরুতেই যেই 2টা কথা বললেন, একটা হচ্ছে কি যে রাজশাহীর কথাটা বললেন, which is quite surprising to me, আমি শিওর যেটা দর্শকদের কাছেও তাই। এবং একই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের কথা বললেন যে যারা বিপিএল এ খেলতে আসে তারা ঢাকার ফার্স্ট ডিভিশন মানেরও না। না ফার্স্ট মানে না, আমি বলছি ফার্স্ট ডিভিশন আমাদের খুঁজলে এরকম ভালো প্লেয়ার কিছু পাওয়া যাবে। মানে আমি কেন কথাটা বললাম, আমি বিদেশি প্লেয়ার আমি বলছি না যে সব দলে, তারপরেও আমি বলবো যে যেই মানের প্লেয়ার বিপিএল এ আসতো, ধরেন আমি যদি আমার মানে ঢাকার কথা বলি, ডায়নামাইটসের কথা বলি, সেই ধরেন মায়ালা সাঙ্গাও এমন সময় ডাগ আউটে বসেছিল। মানে আপনার ওয়েস্ট ইন্ডিয়ান 4টা খেলছে, মায়ালা সাঙ্গা ডাগ আউটে বসে, কিংবা মায়ালা সাঙ্গা খেললে 2টা ওয়েস্ট ইন্ডিয়ান বড় প্লেয়ার ডাগ আউটে বসেছিল। তা আপনি বলেন ওইরকম একটা বিপিএল, যেখানে খালি ঢাকার কথা বলবো না, তখন কুমিল্লা, খুলনা, রংপুর সবাই কিন্তু ভালো প্লেয়ার আনতো, মানে স্ট্রং। মানে আপনি যদি দেখেন যে ক্রিস গেইল কিংবা মানে সব বড় বড় প্লেয়ার, আপনি যদি এরকম যে রাইলি রুসো আরম্ভ করে ডিভিলিয়ার্স, মানে আপনি ক্যাশিং সেই মনে যদি আপনি এখন ছিলেন ফারমানুল্লাহ শাফি, রিয়াজ হাসান, যাদেরকে আপনি ছিলেন না, যারা অখ্যাত, যা স্টিফেন স্কেনজি, আপনার ওই যে আমাদের জেপি কর্জে, মানে আমার তখন হাসিই লাগে যে আসলে কি মানের বিপিএল দলে এটা। শুনে আমরা ওভারঅল বিপিএল যে জায়গাটা, সেই জায়গাটা আসবো, কিন্তু আপনাকে তারপরও মনে হয় না, আপনি শুরুতে যেটা বললেন যে আন্ডার পারফর্ম করেছে আপনার টিম 12টা ম্যাচ খেলে মাত্র 3টা ম্যাচ জিতেছে,
এই বিদেশি প্লেয়ারের এই মান ঠিক আছে, কিন্তু তারপরও আমাদের যে দেশি ক্রিকেটাররা ছিলেন আপনার দলে, তাতে কি এই টিমের আসলে এত খারাপ করার কথা? মানে অবশ্যই আমি প্রথমে বললাম আন্ডারফর্ম, আমি নিজেও খুব হতাশ, মানে আমি খুব সারপ্রাইজড। মানে ইটস নট অ্যাবাউট উইনিং লুজিং, ইটস অ্যাবাউট দ্য প্রসেস। মানে যে প্রসেসটা নিয়ে, মানে আমি তো এরা বিপিএল আসলে কোচিং নেই, খেলা হয় পরের দিন। মানে আমরা যেমন প্রথম দিকে খুব তাড়াতাড়ি 7টা ম্যাচ খেলে ফেললাম, টাইমও কনজিউম করা ছিল না, এই ছিল না। তো বাট আমি মনে করি যে যেই ছেলেদের আমি প্রিমিয়ার লিগে দেখি যারা ফাটায় ক্রিকেট খেলে, বিপিএল তো আরো ফাটানোর কথা হিসাবে, ছোট ফর্মেটে খেলা, আলো মারবে, আরো এগ্রেসিভ থাকবে, আরো আরো এনজয় করবে, আরো নিজের নিজের যে ভিতরে যে জিনিসগুলো আছে, আমার তো একটা স্কিল আছে না, স্কিলটাকে আরো মেনে ধরে পাবলিক সারা ওয়ার্ল্ড দেখতেছে আমাকে, টেলিভাইজ একটা ম্যাচ, আমি তো আরো এনার্জি থাকবে আমার মধ্যে। কিন্তু আমি সেরকম, মানে আমি নিজেও সাপ্রাইজ যে কেন যে ওরা পারে না। আমার আমার খুব যে সিলি মিস্টেক করে, একদম সিলি মিস্টেক করে। বা মানে আপনি একটা সেট ফিল্ডে বল করবেন, আপনি আপনি ধরেন যে আপনার এই কন্ট্রোলটা না থাকে বোলারদের ক্ষেত্রে, সেটা খুবই দুঃখজনক। তখন আসলে মনে এত বছর ধরে আমি ক্রিকেট খেলছি, আমি জানি না হোয়াট আই নিড টু ডু। আর এই খেলা এত ফাস্ট, আপনি কোচিং করায় পারবেন না। সুনীল ভাই, ঠিক আছে যে এখানে হয়তো বিপিএল এ খেলাগুলো এত থিক অ্যান্ড ফাস্ট হয়, হয়তো কোচিং এর ওরকম সুযোগ থাকে না ম্যাচের পর ম্যাচ, বাট স্টিল এটা তো এখানে যখন সাফল্য পান, আপনি বিপিএল এ চ্যাম্পিয়ন টিমের কোচ, আপনার টিম চ্যাম্পিয়ন হয়েছে। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আমি এই গতবার এবং এইবার যদি ধরি, এই দুইবারে আপনার গতবার আপনার টিম ঢাকা যেটা ছিল দুর্দান্ত ঢাকা, সেটা হচ্ছে 12 ম্যাচে 1টা জিতেছিল, এইবার 12 ম্যাচে মাত্র 3টা জিতেছে। তার মানে আপনি গত 2টা বিপিএল এ আপনার টিম 24 ম্যাচের মধ্যে মাত্র 4টা ম্যাচ জিতেছে, 20টা ম্যাচ হেরেছে। আপনার কোচিং ক্যারিয়ারের জন্য কি এটা একটা বড় সেটব্যাক না? অনেক, আমি মনে করি যে ওরকম সেটব্যাক মানে কি, এটা তো আমার নিজের জন্য, মানে আমার আমি তো আমার কথা, আমি ছোট টিম নিয়ে ফাইট করতে পছন্দ করি। মানে আমার কথা হলো যে হারা জিতে, আমি যেটা বললাম, ইটস পার্ট অফ লাইফ, আপনি হারতেই পারেন, আপনি জিততেই পারেন, বাট দ্য ওয়ে উই লুজিং দ্য গেম, আমি কমিটমেন্টের অভাবটা খুব বেশি দেখি আসলে। মানে আমি তো ঢাকা ডায়নামাইটসের চ্যাম্পিয়ন, আমি 4টা ফাইনালে 3টা ফাইনালে খেলছিলাম ওই সময়, ঠিক না? ওই সময় যে কমিটমেন্ট ছিল প্লেয়ারদের মাঝে, ওইখানে অনেক প্লেয়ার ওই টিমেও ছিল হয়তোবা, এই 2 বছরে আমি সেটা বলতেছি, সেই কমিটমেন্টগুলো কিন্তু আমি দেখি না আসলে প্লেয়ারদের মধ্যে এখন। আমি পুরোনো প্লেয়ারদের মধ্যে অনেকের মধ্যে আমি দেখি না সেই কমিটমেন্ট বা সেই আগ্রহ বা সেই, মানে আমি বললাম না বিপিএল আগে, বিপিএল হওয়া মানে কি, সারা বাংলাদেশে একটা উৎসবের মতো হয়েছে না বিপিএল হবে। প্লেয়ারদের মধ্যে হলে কি হইতো বলেন, ওই 1 মাসের জন্য ওরা কি ওয়েট করতো, যেটা একটা হাইপ তোলা ম্যাচ না, হাইপ হতো, পাবলিক, মিডিয়া, ক্রাউড, এত মানুষ আসতেছে, টিভিতে খেলা দেখাচ্ছে, এরকম টুর্নামেন্ট আমাদের দেশে হয় না। তো আপনি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা, কিন্তু আমাদের কোচদের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, আমি এই এক্সাইটমেন্টগুলো কিন্তু মিস করি এখন বিপিএলে। আমি বলবো যে 3 বছর ধরে আমি খুবভাবে মিস করি না। কিন্তু এক্সাইটমেন্টের জায়গা থেকে আপনি মানে মাঠের ক্রিকেটে সেটা মিস করছেন, মাঠের বাইরে তো অনেক কিছু হচ্ছে। লেটস সে আপনাদের ঢাকা শেষ 2 ম্যাচের জন্য একজন অস্ট্রেলিয়ান হোস্ট নিয়ে আসে, এটা আসলে কি মিন করে আমাকে একটু বলেন তো দেখি। আই হ্যাভ নো আইডিয়া, টু বি ভেরি অনেস্ট, আই হ্যাভ নো আইডিয়া। যদি আসতো হয়তো বা প্রথম থেকে আসতো, বা আমাদের দেশে হোস্ট সিস্টেমটা যে কতটুকু এফেক্টিভ সেটাও আমার জানা নাই, বা উনি এসে কি করলেন, কতটুকু কি করলেন আমি সেটাও বলতে পারবো না, বিকজ আই ওয়াজ মাঠ ছাড়া আমি এসব দিয়ে দেখতামই না, আউট অফ জিনিস। বরং আমার যদি 2টা ভালো প্লেয়ার আসতো ওই সময়, হয়তো আমরা বেশি 2টা ম্যাচ জিততাম। আমাদের একটা সময় সুযোগ তৈরি হয়েছিল, হ্যাঁ, আমরা একটা সময়, যদিও রাজশাহী প্লেড বেটার, তারা চলে গেছে, তখন আমাদের একদম সুযোগটা বাদ, কিন্তু আমাদের একটা সময় সুযোগ ছিল যে আমরা যদি বরিশালকে মারি 12টা ম্যাচ জিতি, তাহলে কিন্তু আমাদের চান্স হয়ে 10 পয়েন্ট আমার চান্স থাকতেও পারতো। তো আমরা সুযোগটা কাজে লাগাই। আমি যতবার ধরেন ঢাকা ডায়নামাইটস বলেন, কিংবা আমি খুলনার জন্য কাজ করছি, ওদের আমি অ্যাডভাইস হিসেবে কাজ করছি, তখন দেখছি যে চান্স থাকলে কি তারা ফ্রন্ট প্লেন নিয়ে আসার চিন্তা করতো, যে না ঠিক আছে আমাদের জিতে আমাদের উপরে যেতে হবে। কিন্তু আমরা কিন্তু ফ্রন্ট বললো না, এখন প্লেয়ার নাই, প্লেয়ার সমস্যা, টাইম শর্ট। টিম ওনারের কথা বললেন, বা টিমের যারা মানে ইয়েতে যারা রয়েছেন, শাকিব খান মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নায়ক, তিনি আসলে এই টিমটার সাথে কিভাবে ছিলেন? যিনি কি আসলে ওনার না, মানে কি এটা আমি ঠিক আমি ওনার সাথে আমার শেষ দিন খেলা দেখা হয়েছে, আমরা ছবি তুললাম মাঠে একটা, আমি ওনার সাথে প্রথম হাত মিলাইলাম। এর আগে ওনার সাথে আমার কথা হয়নি, দেখা হয়নি। মানে আমি যখন ড্রাফট চলছিল তখন দেখেছিলাম উনি ড্রাফটে প্লেয়ার কল করছিল। তো যতটুকু আই হার্ড হি ইজ দ্য ওনার অফ দ্য টিম, মানে আমি তো এটা জিজ্ঞেস করতে পারি না এর বেশি, যতটুকু জানি। এবং উনি ওন করেন, ক্লিয়ার না, মানে আপনিও ক্লিয়ার না, আমি জানি উনি ওনার অফ দ্য টিম, এটাই। বাট কোনো মিটিং হয়নি, বা উনি কোনোদিন আমাদের ওই ফটো জার্সি আনভিলিং এ ছিল, সেদিনকে আমি ছিলাম না। আমি একটা প্রোগ্রাম জানি উনি ছিলেন, এর বাইরে ওনার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, সত্যি কথা আমার দেখা হয়নি আসলে। ওই শেষ খেলার দিন ওনার সাথে আমার দেখা হয়েছে। আপনাদের ক্যাপ্টেন থিসারা পেরেরা কেমন ক্যাপ্টেন্সি করেছেন, বা ডিসিশনটা কি, বা আপনি এখন বিপিএল শেষ হওয়া যাওয়ার পর আপনার কি মনে হয় যে দেখেন থিসারা এত এক্সপিরিয়েন্স, এবং আমি মনে করি যে অনেক হোয়াইট বল ক্রিকেটার তো অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার, শ্রীলঙ্কার জন্য এত নাম নিয়ে খেলেছেন,
ক্যাপ্টেন্সি তো যেমন আমি আসলে কোনো ডিস্টার্ব, আমি খেলা শুরুতে বলেছিলাম যে আমি খুব প্রয়োজন না হলে মাঠের বাইরে থেকে কোনো মেসেজ পাঠাবো না বাইরে থেকে তোমাকে, বিকজ ইউর এক্সপিরিয়েন্স, তুমি জানো এবং তোমার সাথে অনেক এক্সপিরিয়েন্স আছে, ইউ ক্যান শেয়ার উইথ দেম অ্যান্ড হোয়াট ডু। তো কতটুকু শেয়ার করছে মাঠে আমি বলতে পারবো না, আমার মনে হয় না খুব একটা, বাট কিছু কিছু ম্যাচে ইট ওয়াজ সো ফানি, মানে আমার কাছে মনে হয়েছে যে কেন এই বোলিং চেঞ্জটা করলো, বা আমি জিজ্ঞেস করলাম, বললো যে আই ফিল যে একটা উইকেট দরকার ছিল এই জন্য। তো প্রশ্নের উত্তরগুলো ছিল আর কি ওর কাছে, তো আই ক্যানট, প্রশ্নেরই উত্তর থাকে। হ্যাঁ, তো সুতরাং আই ক্যানট আস্ক ফর মোর দেন দ্যাট। এবং আমার একটা খেলা যেমন মুস্তাফিজ ওয়াজ বোল্ড আউট 16 ওভারের সময়, তো আমি জিজ্ঞেস করলাম যে মুস্তাফিজ তুমি লাস্ট 4 ওভারে আমাদের এত ইম্পর্টেন্ট সময়, পুরো আই ফিল উই নিড আ উইকেট অন দ্যাট টাইম। ফেয়ার এনাফ, কিছু বলার নাই সেখানে আর। তো যাক, আমার মনে হয় যে ইটস মিক্স, ও চেষ্টা করেছে, বাট হি ওয়াজ আন্ডার পারফর্ম অ্যাজ ওয়েল ব্যাটিংয়ে। মানে আপনি যদি দেখেন 100-র পরে 4টা ইনিংস যদি আমি বলি, ফার্স্ট বলে আউট, একটা খেলা সেকেন্ড বলে আউট, তারপর আবার ফার্স্ট বলে আউট, তো হি ওয়াজ টোটালি আন্ডার পারফর্ম। আপনার কি এখন টুর্নামেন্ট শেষে মনে হয় যে আসলে ক্যাপ্টেন থিসারা না হয়ে অন্য কেউ হলে ভালো হতো? হয়তোবা আমি মনে করি যে লিটন উইল বি এ গুড চয়েস, বাট এটা তো ওরা আগেই ডিক্লেয়ার করে দিচ্ছিলেন আমি যাওয়ার আগেই, আমার কোনো মতামত নিয়েও হয়নি, সুতরাং আই ক্যানট সে এনিথিং। তা আমি গিয়ে তাদেরকে বলেছিলাম ওয়াই থিসারা, তো তারা আমাকে একটা কথাই বলেছিলেন যে লিটন চাপ ছাড়া খেলবে। চাপ ছাড়া কিন্তু এখন বাংলাদেশ টিমেরই ক্যাপ্টেন, তো চাপ নিয়েই খেলে আসলো। তো বলো না, আমরা আগে কনফার্ম করে সুজন ভাই আগে বলে দিছি, তো আমি এটা না ঘাটাঘাটি করি নাই। একটা ছেলেকে ক্যাপ্টেন ডিক্লেয়ার করছি ইন্টারন্যাশনালি, একটা প্লেয়ারকে, পরে এটা চেঞ্জ করাটাও হাস্যকর ব্যাপার হইতো একটা, সত্যি কথা বলতে গেলে। শুন ভাই, এইবারের বিপিএল নিয়ে অনেকগুলো ইস্যু আছে। একটা হচ্ছে গিয়ে পারিশ্রমিক ইস্যু, কন্ট্রোভার্সির জায়গায়। একটা হচ্ছে গিয়ে ম্যাচ ফিক্সিং ইস্যুটা অনেক বেশি করে সামনে চলে আসছে। আমরা ওভারঅল বিপিএলে যাব, কিন্তু আমি যদি একদম পার্টিকুলার আপনার টিমের ক্ষেত্রে থাকি, সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে আপনার কি কখনো হ্যাভ ইউ গট দ্য ফিলিং যে আপনার টিমের মধ্যে হয়তো বা ফিশি কিছু হচ্ছে? এরকম ফিল আমার কাছে হয় নাই, মানে আমি বলতে পারবো না। এখন যেমন নো বল করছে, একটা বড় নো বল, আমি কিভাবে বলবো এটা অ্যাজ এ কোচ, আমি তাহলে কি বলবো? মানে আপনি যদি বলেন যে যেমন বেশ কিছু ঘটনা এরকম আমাদের আমার টিম, যেমন একটা হামজা বলে একটা প্লেয়ার ছিল, 2টা ম্যাচই খেলেছে আমার জন্য, ফার্স্ট ম্যাচের দিনই একটা নো বল করলো, এমন বড়, হ্যাঁ, কারণ আমি তার সাথে ফার্স্ট কাজ করলাম এই বিপিএল, আমি কোনদিন আগে কাজ করি না, বিপিএল এসে খেলেছে হয়তো এত বড় ওয়াইড হয়েছে কিছু বাইরে। আমি বাবুকে একদিন জিজ্ঞেস করলাম এত বড় ওয়াইড কেন, মানে শুনবে হাত বল থেকে ছুটে গেছে, 3টা বল না একটা বলই মনে এরকম ওয়াইড হয়েছিল, উইকেটের বাইরে পড়ছিল বাবুর। তো আমি জিজ্ঞেস করলাম, আমাকে বললো যে একটা বল আমার হাতে ছিল যেটা উইকেটের বাইরে পড়লো, আর 2টা হয়তো বা ইয়র্কার মারতে গিয়ে বাইরে করছে। মানে জিনিসটা হচ্ছে যে এটা তো আমি বলতে পারবো না আসলে, মানে আপনি কোচ হিসেবে বলতে পারবেন না, না মানে এটা তো শিওর হয়ে বলা কোনোভাবেই উপায় নেই। একটা বোলারের খারাপ দিন যায়, যেমন কোনো বোলার যদি 20 রান দেয় করে, এটা দিতেই পারে, আমি সবসময় এটাকে এইভাবেই নিই। আমি শর্ট বল করলাম, বাউন্সার করলাম, কোনো ব্যাটসম্যান ভালো হুক করে 6 মেরে দিচ্ছে, এটা কিছু করার নাই তো। মানে আমি দেখবো আপনার মানে আপনার এক্সিকিউশনটা কি ছিল, আপনি কি চেষ্টা করছেন কতটুকু, মানে খারাপ বলা। কিন্তু যদি যখনই আপনি মানে এগুলো নিয়ে বেশি প্রশ্ন হচ্ছে, যেহেতু ওয়াইড নো বলের এমন ওয়াইড নো হয়েছে যেটা মানুষ সংখ্যা করতেই পারে, হ্যাঁ, কিন্তু আপনি দেখেন অনেকগুলো নিয়ে কথা হয়েছে, অনেকগুলো নিয়ে কথাও হয়নি। তো এইটাও কিন্তু একটা ব্যাপার যে ওই প্ল্যান নিয়ে কথা হইলো আর ওই প্ল্যান নিয়ে কেন কথা হলো। যদি আমি মানে ওরকম আপনি যদি আমি কারোর নাম বলতে চাই না এখন, সত্যি কথা বলতে আমি অনেকগুলো ম্যাচ ফলো করলাম, লেগ সাইডের এত বাইরে দিয়ে ওয়াইড, আর পরেরটা আবার অফ সাইডের এত বাইরে দিয়ে ওয়াইড, মানে কিভাবে হয়? মানে আপনি যদি একটা স্পিনার হন, আপনি যদি মিড লেগ বল করতে চান, আপনি এদিক দিয়ে বাইরে হবে, কিন্তু আবার ওই দিক দিয়ে বাইরে হবে কেমনে? মানে জিনিসগুলো হচ্ছে যে এগুলো নিয়ে কথা হয় নাই, কিছু কিছু ছেলে নিয়ে কথা হয়েছে, মিডিয়াতে কথা আসছে, বাট এগুলো সত্যতা তো কেউ বলতে পারবো না আমরা আসলে। আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে, শুনবে আপনি তো বিপিএলটা এই যে 10 বছর 11 বছর ধরে যে আমাদের হচ্ছে, সবগুলোর সাথে আপনি কোনো না কোনোভাবে আসলে জড়িত ছিলেন। এইবার কি এটার মাত্রাটা কি একটু বেশি কিনা, এইবার কি ফিশি জিনিসগুলো একটু বেশি কিনা? ইভেন আপনার টিমে না, আপনি ওভারঅল বিপিএল দেখা, অপোনেন্ট টিমগুলা দেখা, অপোনেন্টের ম্যাচগুলা দেখা, সেটা কি আপনার মনে হয় যে এইবারে আসলে সন্দেহ করার মতো জিনিসগুলো পরিমাণটা বেশি? মানে ওইভাবে ম্যাচ দেখলে হয়তো বা, ওইভাবে যদি ম্যাচ দেখি, আমি যদি ওর একটা ক্রিকেটার মানে সাপোর্টার হিসেবে ম্যাচের কথা বলি, বা আমি একজন ক্রিকেটার হিসেবে বলি যে আমি কাজ করি না বিপিএলে, বাট আমি খেলা দেখছি, তখন আমার কাছে মনে হবে কিছু কিছু সাসপেক্ট জিনিসগুলো হয়তো দেখে মনে হচ্ছে যে এটা এরকম হইলো কেন, বা এই সময় তো এই বোলারটার বোলিং করার কথা ছিল না। মানে আমি যদি ক্রিকেট অ্যানালাইসিস করি ওইভাবে, তাহলে হয়তো বা এটা মনে হইতে পারে হয়তো বা কেন একটা, যেন আমরা কি হয় ওয়ার্ল্ড ওয়াইড এখন কি একটা বাহাতি ব্যাটসম্যান আসলে অফ স্পিনে চলে আসে, ডানহাতি ব্যাটসম্যান আসলে লেফট হ্যান্ড চলে আসে, সে ম্যাচ আপ করতে চায়, রাইট? তো এইরকম যখন দেখি ডিফারেন্ট হয়, তখন তো এরকম লাগতেই পারে। তো আসলে কি এইগুলা ধরেন বেসিক্যালি
মানে যদি কোনো কিছু হয়ে থাকে সেটা আসলে টিম ম্যানেজমেন্ট পর্যন্ত আসারই কথা না, কারণ এগুলো তো টিম ম্যানেজমেন্টের কোনো পার্ট থাকার কথা না। টিম ম্যানেজমেন্টও যদি এটার অংশ হয়, না আমার মনে হয় না এটা ডিফিকাল্ট টিম ম্যানেজমেন্ট অংশ হওয়াটা। কারণ আপনি একটা ক্যাপ্টেন থাকে, প্লেয়ার যারা যদি কোনো বোলার নো বল করে আপনি বোলারকে কন্ট্রোল করবেন কিভাবে? আসলে অ্যাজ এ কোচ আমি কীভাবে কন্ট্রোল করব, বা একটা ম্যানেজমেন্টে কেউ কীভাবে কন্ট্রোল করবে? কারণ আমাদের কাছে ফোন থাকে না, কিছুই থাকে না, এবং ম্যানেজারের কাছে থাকে। আকসু বসে আছে আমাদের সাথে, অ্যান্টি করাপশন তো বসে আছে, যেমন আমাদের সাথে যে আদনান ছিল ছেলেটা, ভেরি নাইস গাই, আদনান ভাই এক্স মেজর অ্যান্ড অল, তো আমাদের সাথে প্রতিদিন ড্রেসিং রুমে বসে থাকতো। মানে আমি বললাম না এর মধ্যে কেমনে হয় আমি এটা বুঝি না, আসলে আই ডোন্ট নো দ্য সিস্টেম, বাট মানুষের কথা এখন শুনি যে এইটা হয়েছে ওইটা হয়েছে, বাট শোনার পর তো বললে বলে হ্যাঁ এটা এত বড় ওয়াইট করবে কেন, হয়তো এই প্রশ্নটা আসে না। ধরেন হচ্ছে কি আপনার ক্যাপ্টেনের কথা বললেন থিসারা পেরেরা, একটা রিপোর্ট হয়েছে একটা ন্যাশনাল টেলিভিশন চ্যানেল এখন টিভিতে, যে বিসিবি কতগুলো ইনসিডেন্ট নিয়ে এটা ইনভেস্টিগেট করছে, কতগুলা প্লেয়ারদের নাম ইন পার্টিকুলার আসে, সেইখানে ঢাকার অনেকগুলো ইনসিডেন্টের কথা বলা আছে। আমি আপনার টিমেরটাই কথা বলি, আপনার টিমের প্লেয়ারদের কথা বলা আছে, আপনার ক্যাপ্টেনের কথা বলা আছে। সো এইটা নিয়ে কি আসলে মানে আপনারও কি মনে হয়েছে কি না যে ঠিক আছে আমি অন্য টিমেরটা জানি না, কিন্তু আমার টিমের তো এরকম আসলে পারফর্ম করার কথা না, বা অনেকগুলো জায়গাতে এরকম হওয়ার কথা না, সো এটা হলেও হতে পারে আপনার টিমের ক্ষেত্রে? আপনি হ্যাভ ইউ গট দ্যাট ফিলিং? আমি যেটাই বললাম, আমি যখন বললাম যে আমাদের যেই মানের প্লেয়ার ছিল, আমি কথা ফার্স্টেই আমি ক্লিয়ার করছি, কিন্তু আমাদের যেই আমার লিটন তামিম না থাকলে আমার ব্যাটিং 73 অলরাউন্ডারের মতো ব্যাটিং ছিল, কিন্তু তুমি আমি কি আশা করবো এর থেকে? আমি কার কাছে আশা করবো? আমি লিটন তামিমের কাছে আশা করি। ওরা রান্না করলে আমি তামিমের বকা দিই, কি করতেছিস, কেন আউট হইস, কেন রান করতো? আমি তো তোকে বলছি লম্বা ব্যাটিং কর। আমার প্রতিদিন ওদের সাথে কথা থাকতো লিটন তামিমের সাথে, তোরা যত ডিপ ব্যাটিং করতো আই উইল বি ভেরি ভেরি হ্যাপি, বিকজ আমি জানি আমার পিছিয়ে কিছু নাই। আসলে আমি জানি আমার পিছনে, আপনি যদি লিটন টাইমের সাথে এখনই একটা ফোন করে কথা বলেন, আমার একটাই মেসেজ ছিল ওদের কাছে, ভাই যত ডিপে ব্যাটিং করা যায়, তোরা ব্যাটিং করে যদি আমি 2 রান হেরে যাই আই উইল টেক ইট, বিকজ আমি জানি যখন এই দুজন আউট হয়ে যাবে তখন আমার টিম তাসের ঘরের মতো শেষ হয়ে যাবে, বিকজ সেই স্কিল থাকতে হবে। তো এখন একটা আমার যদি মারতে পারে না, যখনই মারতে বললে পাঠাই মায়ের আউট হয়ে যায়, মানে 20 বলে একটা ছেলে 12 রান করে কেমনে, বা 13 বলে 7 রান করে? আমার তো একটা আমি তো চোখে দেখতেছি খেলাটা, রাইট? তা আমি সেটা বললাম যে আমার এক্সিকিউশন না দেখলে তো আমার রক্ত গরম হয়ে যায়। আমি পারি নাই সেটা অন্য জিনিস, আমি ট্রাই করছি, মারছি, ক্যাচ আউট হয়ে গেছি লাইনে, ইটস ফেয়ার এনাফ। বাট আমি মারি না, আমি ডেড বল, আমি এখানে এক খেলতে চাই, মিস করি, কাট মারি, কি করি, আমার ধর্ম হচ্ছে স্কিলের প্রবলেম। এবং নেটে যখন আমি ব্যাটিং করছি আমার তার কোনো সময় ভালো প্লেয়ার মনে হয়নি, কিন্তু সারাদিন ব্যাটিং করে নেটের মধ্যে গেলেই। মানে আমার 2 বিদেশিকে, আমার 2 সাদাকে আমার ধরেন দেখা যায় যে আমার নেটে একটা নেট আমি বাধ্য হয়ে নেট বলাতে পাঠাই দিতাম, কিন্তু আমি টু বি ভেরি অনেস্ট, এই উইকেটে যে স্কিল থাকা উচিত আমাদের ঢাকার উইকেটে, বিশেষ করে মিরপুরে, সেই স্কিলের কিচ্ছু নাই। মানে আমি 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 নোমান, আমার কথা হচ্ছে আমি কিভাবে বলবো যে এখন এরা পারে কি পারে না বা কি করে, বাট দেখে মনে হচ্ছে যে এই স্ট্রাইকে তো ব্যাটিং করার কথা না। থিসারেরটা আমি ঠিক জানি না, আমি তো আসলে এটা না জেনে তো আসলে আমরা বলতে পারবো না, কিন্তু যেহেতু তার নামটা এই যে ম্যাচ ফিক্সিং সাগার মধ্যে আসছে, এবং আপনার স্পেশালি আমার মনে আছে যে আপনারা যখন ক্রিকেট খেলতেন আপনাদের পিকে ঢাকার মাঠে যে বিদেশিরা খেলতে আসতো, স্পেশালি পাকিস্তানি ক্রিকেটাররা, তারা কিন্তু কয়েকটা ম্যাচ ভালো টালো খেলে তার ওই ম্যাচ ছেড়ে দেওয়ার মতো একটা জায়গা যেত। ইউ নো দ্যাট ভেরি ওয়েল, বড় টিমের সাথে আমি ম্যাচ ছেড়ে দিব, আবনের সাথে ম্যাচে দিন আমি রান করবো না, সেরকম একটা। সো জানি না যে থিসারা সেঞ্চুরি করার পরই, সেঞ্চুরিটা করলো ঠিক আছে লুজিং কজে, তারপরে যে ওই যে ফার্স্ট বলে সেকেন্ড বলে আউট, 5 রান 10 রান 3 রান, কিভাবে বলবো? আমি যে বললাম, মানে ও তো বল নষ্ট করে নাই, এমন না যে 10 বলে 1 করে আউট হয়ে গেছে, ও ট্রাই করছে, ফার্স্ট বলেই মারছে, আউট হয়ে গেছে, কোনদিন 2-6 মারছে, এরকম হয়েছে, বাট ওই 100 পাওয়ার কিন্তু ওরকম কোনো বড় কন্ট্রিবিউশন নাই দলের প্রতি। তো আমি বললাম এক থিসার যে ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমার তো একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, আপনি যখন দেখেন ফারমানুল্লাহ শাফি, রিয়াজ হাসান মোনার টেস্ট ম্যাচ খেলা আফগানিস্তান, আমি নাম দেখিনি ওর খেলা কোনো সময় অত বেশি, জেপি করচিবরের নাভিয়া টিমে খেলা আমি দেখিনি ওর খেলা, স্টিভেন এসগেন্সি ইংল্যান্ডের কাউন্টি টিমের মিডল সিক্সের জন্য খেলে, আমি অতটা ওর খেলাও দেখিনি কোনো সময়। তো আমার কথা হচ্ছে যে চাতুরাঙ্গা ছিল অলমোস্ট শেষের দিকে, সুয়ারঞ্জন একটা আসছিল আমাদের টিমে, আমি তোর কোনো সময় দেখি না, শুনছি যে মেজর লিগ খেলেন আমেরিকা, ও ইন্ডিয়ান, ওর বাবা নাকি দাদা নাকি টেস্ট ম্যাচ খেলতো, তো আমি আর ঘাটি না এটা নিয়ে, বাট ও ক্রিকেট খেলে, ও ভালো প্লেয়ার নাকি এরকম। তা আপনি বলেন আমার টিমের এইসব প্লেয়ার কি কোনো মানের বিদেশি প্লেয়ার, বিপিএল খেলার বিদেশি প্লেয়ার? আমার মনে হয় যে বিপিএল গভর্নিং কাউন্সিলকে একটা যেমন রেস্ট্রিকশন করে দেওয়া উচিত যে ইন্টারন্যাশনাল ফরম্যাটে যদি কেউ না খেলে হি ক্যানট প্লে ইন্টারন্যাশনাল বিপিএল। শুনুন ভাই, আপনাদের টিমের যে অন্য আরো যারা ছিলেন, ধরেন আলাউদ্দিন বাবুর কথাটা আপনি বললেন কিছুটা আর কি, আসলে ওই ম্যাচে পরে অনেক কন্ট্রোভার্সি হয়েছে,
মানে পরপর 3টা হোয়াইট বল তিনি দিয়েছেন, অনেক হোয়াইট। বাবুর সাথে আসলে এরপরে ওইটা কিন্তু তার লাস্ট ম্যাচ, এরপরে কিন্তু আর কোনো ম্যাচ আপনারা তাকে খেলাই নেই। সেটা কি আসলে এটার সাথে কোনো সম্পর্কিত? এই না মানে আমার কথা হচ্ছে যে মানে বাবু কিন্তু উইকেট নিয়েছিল, 6 উইকেট পেয়েছিল, তারপরেও ওর ইকোনমি রেট ওয়াজ নট গুড, এবং আমার এইসব কারণেই ওর ব্যাটিংয়ে ওর কন্ট্রিবিউশনটা ছিল, যেটা যেই হিসাবে আমরা ওকে অলরাউন্ডার হিসেবে চিন্তা করি সেই হিসেবে কিন্তু ওর কন্ট্রিবিউশনটা কমে যাচ্ছিল আসলে, যার জন্য হয়তো টিম কম্বিনেশনের কারণেই আমরা একটা বেটার ফাস্ট বোলার খেলানোর জন্য আমরা চিন্তা করছি, বা তখন এই জন্যই হয়তো বাবু বাদ পড়ছে, হয়তো আমরা চিন্তা করছিলাম, এরপর যে চিন্তা করি না ওকে খেলাবো তা না, বাট হয়তো ওই কম্বিনেশনের কারণেই হয় নাই খেলানো, কারণ দেখা যাচ্ছে একটা অফ স্পিনার খেলাতে হবে বা একটা লেফট আর্ম স্পিনার খেলাতে হবে, এইসব কারণ চলে আসতো। মানে এক বলে যে তিনি 7 রান দিয়েছেন, 3টা ওয়াইড, একটা মানে 400, এইটার সাথে না খেলানোর কোনো সম্পর্ক নেই। না, এটা তো আমি মনে করি পার্ট অফ দ্য গেমটা হইতেই পারে, আর এটা আপনি যেভাবে বলতে চাচ্ছেন যে ইচ্ছাকৃত হয়েছে না অনিচ্ছাকৃত হয়েছে এটা আমি বলতে পারবো না, বাট আমি মনে করি প্লেয়াররা হয়েছে, কারণ বাবুর এতদিন চিনি, এটা অনিচ্ছাকৃত ভুলই হইতে পারে, ইচ্ছাকৃত হওয়ার কথা না, বাট তারপরও এটা মানে আমি তো আর মানুষের মনের মধ্যে ঢুকতে পারবো না, বাট হ্যাঁ ওইটার সাথে কোনো স্বাদ নাই যে বাবুকে আমরা কম্বিনেশনের কারণে হয়নি হয়তো বা। শুনবে আমরা যদি এবার ওভারঅল বিপিএল এর দিকে আসি, যে এইবারের বিপিএলটা কেমন হলো? আমরা শুরুর দিকের বিপিএল গুলো অনেক কম্পিটিটিভ ছিল, অনেক বিদেশি ভালো প্লেয়ার আসতো, ওগুলাকে একপাশে সরিয়েও যদি রাখি, গত বছর, তার আগের বছর, গত 2-3-4 বছরের সঙ্গে বিপিএল এ যদি তুলনা করি, এবার বিপিএলটা কেমন দেখলেন? আমার না বিদেশি মানের অনেক কমে গেছে, বিদেশি প্লেয়ারের মান অনেক কমে গেছে, ফার্স্ট কথা হচ্ছে এটাই, গত বছর বা 2 বছর আগে যাওয়া তার থেকে অনেক মান কমে গেছে, মানে আনকোরা প্লেয়ার অনেক, মানে যেটা চিনি না বিপিএল এ, মানে আপনার টিমের বিদেশিদের সাথে আপনার ইন্টারেকশনটা কেমন ছিল? না ছিল, মানে ইনিশিয়ালি তো আই ওয়াজ টেক দেম, মানে আমি ভাবলাম যে মানে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে আসছে, ভালো তো হওয়ারই কথা, বাট আমি যখন আস্তে আস্তে দিন গড়ানো আই ওয়াজ সো মানে ফ্রাস্ট্রেটেড এইসব প্লেয়ার দেখে আসে, আমি কথাই বলতাম না, ইনফ্যাক্ট আসলে কথা বলতে আমার ইচ্ছা করতো না, মানে এত গল্প করে, ড্রেসিং রুমে বসে বড় বড় কথা বলে, মাঠে গেলে একটা রান করতে পারে না, তা আমার এত ভালো প্লেয়ার তো দরকার নেই, মানে আমি এক কথা প্রত্যেকটা প্লেয়ারকেই সম্মান আই রিয়েলি রেসপেক্ট দেম, আমি তাদের যেহেতু তারা একটা দেশে খেলে বা দেশের জন্য খেলে বা ইয়ে করে, আমি রেসপেক্ট করছি, আমার প্র্যাকটিসে আমি তাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছি, বাট আমি মানে আমার এই মানুষ হতো না যে তাদের পারফরমেন্স দেখে আমার ইচ্ছা হতো না, আমি ভাবতাম যে মানে আমি এদেরকে কেন খেলাইতেছি, আমি মানে আমার খেলাইতে হতেছে, আমার ফ্র্যাঞ্চাইজি ওনার চাই যে ফরেন প্লেয়াররা খেলুক, ফরেন প্লেয়ার খেলুক, কিন্তু আলটিমেটলি আমার তো আবার লোকাল অনেক প্লেয়ার আছে যারা কিন্তু এর থেকে বেটার ক্রিকেটার, আমি মনে করি, সেটা আমার মনে করা আসলে। না, আপনি যখন ফার্স্ট ডিভিশনে এরকম ক্রিকেটার খুঁজে পেতে পারেন, সো আমি বললাম তো এরকম ফার্স্ট ডিভিশন আমাদের এর থেকে ভালো বল মারতে পারে, এর থেকে ভালো প্লেয়ার আছে আমাদের, না পারে স্পিন খেলতে, না পারে পেস খেলতে, তাহলে আমি কিভাবে বুঝবো আসলে? তো যাক, আমি ব্যাক টু মাই কোয়েশ্চেন, মানে ওভার বিপিএল যেটা হচ্ছে যে সিলেটের মাঠ ওয়াজ ভেরি স্মল, রান হওয়াটা খুবই স্বাভাবিক, ফ্ল্যাট, অ্যান্ড সিলেটের উইকেট ওয়াজ ভেরি গুড, সুতরাং রানের যদি কথা বলেন যে একটা গ্রাউন্ডসম্যানরা ভালো করছে যে রান হয়েছে, তারা মাঠটা একটু ছোট করে দিয়েছিল, যার জন্য রানও বেশি হয়েছে, মানুষও মজা পাইছে, তো বিপিএলটা একটা এন্টারটেনমেন্ট, এন্ড অফ দ্য ডে মানুষ পিপল এন্টারটেনমেন্ট চায়, খুশি চায়, মামে চায়, জিতাহারা হিসেবে তারা, যেমন কালকে আমরা খুলনার ইয়ের খেলা দেখলাম, চিরং এক লাস্ট বলে 4 মানে আমরা তো এইটাই চাই, মানে ক্রাউড তো এইটাই দেখতে চাই, এই এক্সাইটমেন্টটাই তো চায়, তো ওই হিসাবে রানের খেলা হয়েছে অনেক, উইকেটগুলো ভালো ছিল, আমি যেটা বললাম, ঢাকা হয়তো বা এখন এসে একটু বল গ্রিপ করতেছে বা একটু রান কম হচ্ছে, ওই ইনিশিয়াল স্টাজে যেটা 170 180 হয়েছে, এখন কিন্তু আপনি দেখেন কালকে 6 করেও টাইট ম্যাচ হয়েছে, তো আমি মনে করি যে ওই দিক থেকে উইকেট বেটার, অনেক বেটার ছিল, লাস্টের বিপিএল থেকে উইকেট বেটার ছিল, ভালো রান হয়েছে, অনেক রান হয়েছে, বাট আমার মনে হয় না মানের দিক থেকে বিপিএল কোনোভাবেই ভালো হয়েছে আসলে। একটা কথা আপনি বললেন যে বিদেশি ক্রিকেটের ব্যাপারটা, আরেকটা ইস্যু যদি আমি বলি সেটা হচ্ছে পারিশ্রমিক ইস্যু নিয়ে এইবার যা যা হলো, সেটাও কি কত 2-3-4 বিপিএল হয়েছে? এটা তো বিপিএল এর শুরু, কোনো সময় হয় না 2-3-4 বিপিএল, না কোনো সময়ই হয় না, শুরুর দিকে হতো না শুরুতে হতো, মানে এইভাবে হতো না, যে মালিককে হোটেলে বান্দার ছুঁয়ে দিছে, গাড়ি আটকে রাখছে, কিংবা প্লেয়াররা মালিককে ধরে রাখছে, মানে এরকম হয় নাই, হ্যাঁ টাকা দেয় নাই, টাকা দিয়ে দিছে, এরকম হয়েছে, বাট এইরকম আমি কোনো সময় দেখি নাই যে বাসারা চিল্লাইতেছে তার টাকা পায় না, মানে দিস ইজ ভেরি ফানি, আমাদের ক্লাব ক্রিকেটও মনে এরকম হয় না, ক্লাব ক্রিকেটেও বাসারার পেমেন্ট আমরা মনে টাইমলি দিয়ে দেয় সবাই, তো একটা বিপিএল টুর্নামেন্ট করতে আসছেন, আপনি জানেন যে এখানে আপনাকে 10-12 কোটি টাকা খরচ করতে হবে, তা আপনি কি নিয়ে আসলেন আসলে? আপনার ব্যাকআপ কি? আপনি ভাবছেন কি আপনি কিভাবে আসলে আপনি কিভাবে টাকাটা পাবেন? একটা বিপিএল এ যদি আপনি 12 কোটি টাকা লাগে, কথা আমি ধরলাম 12 কোটিও না, আমি ধরলাম 8 কোটি টাকা ধর লাগে, আপনি কি চিন্তা করছেন কয় টাকা আপনি স্পন্সর পাবেন এখান থেকে? বর্তমান বাজারে আপনি 2 গুণ স্পন্সর পাবেন, ভেরি ডিফিকাল্ট। আর একটা সময় আমি বললাম যে আমাদের সময় হয়তো ঢাকা ডায়নামাইটস কিংবা কুমিল্লা কিংবা রংপুর কিংবা খুলনা এরা কিন্তু স্পন্সর পাইছে, সেটা কত টাকা? 4-5 কোটি টাকা, সে টিম বানাইতে কিন্তু 20-25 কোটি টাকার।
আপনি হিসাব করে দেখেন তখন কি মানে ব্যাকআউটে প্লেয়ার বসে থাকতো। তখন টিম বানাতে পাস করে দেখান যে আপনার আমাদের এক রাসেলের পেমেন্ট দিয়ে আমরা ঢাকা টিম হয়ে গেছে। হ্যাঁ, তুমি বলেন রাসেলের ফুল ইয়ারের পেমেন্ট দিয়ে এই বছর ঢাকার সব কটা প্লেয়ার পেমেন্ট করা যাবে, মানে এরকম আমি ডিফারেন্সটা বললাম। তাহলে আমার কথা হচ্ছে যে আপনি কুমিল্লাকে জিজ্ঞেস করেন, এক রাশেদ আনি আপনার কি আমাদের রশিদ খান এর পেমেন্ট দিয়ে মনে এই বছর অনেক টিম হয়েছে, প্লেয়ার পেমেন্ট, আমি বাকি বাদ কথা বলছি না। এক রশিদ খানের যা পেমেন্ট ছিল সেই পেমেন্ট দিয়ে ওই লোকাল এবং ফরেন প্লেয়ারের পেমেন্ট হয়ে যাওয়ার কথা। না কিন্তু শুনুন ভাই, এইটার ঠিক আছে, আপনি ওনাদের কথা বললেন যে তারা কি বুঝে আসছিল, এটা ঠিক আছে, তাদের তো কাঠগড়ায় দাঁড় করানো যায়। বিসিবি কি বুঝে তাদেরকে দিছে টিম? না, সেটা একটা প্রশ্ন। এখন আমি সেটা বললাম, এক হচ্ছে যে আমি কেন যাব, ওয়াই আই অ্যাপ্লাই ইফ আই এম নট স্ট্রং, আমার যোগ্যতা নাই, আমি কেন ওই চাকরির জন্য অ্যাপ্লাই করব? আমি তো ইন্টারমিডিয়েট পাস, আর চাকরিতে চাইছে মাস্টার্স লাগবে, তা আমি মাস্টার্স না, আমি ইন্টারমিডিয়েট পাস, আমি চান্স নিছি, আমার চাকরি দিয়ে দিচ্ছে। জিনিসটা এই দাঁড়াইছে না, তাই তো দাঁড়াইছে। আমার অ্যাবিলিটি নাই, আমি তাহলে আমি অ্যাবিলিটি হলো সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলা, আমি চিন্তা করে আমি প্রিমিয়ার লিগ খেলতে পারবো, তাহলে হবে? তা আমাকে যে প্রিমিয়ার লিগের কোচ বা প্রিমিয়ার লিগের যারা টিম সিলেক্ট করে তারা যদি আমাকে নিয়ে নেয় তাহলে আমার কি দোষ? আমি তো ট্রায়ালে গেছি। আর কোচের চোখ খারাপ, নয়তো ওনার মানে টিমের মালিকের চোখ খারাপ, তাই তো হয়েছে। তো আমার কথা হলো তারা ধরেন আগে আমি যেহেতু জানতাম, আমি ধরেন এত কিছু, আমি তো কোনো সময় বিপিএল এর গভর্নিং বডি ছিল, আমি কোনো সময় জড়িত ছিলাম না, বিকজ আমি যেহেতু কোচিং করাইতাম আমাকে রাখতো না, বাট আমি এটা শুনতাম সবার কাছে যে এটা কিন্তু ডিজিএফআই এনএসআই এদের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স আসতো, যা এ লোকের ব্যাকগ্রাউন্ড স্ট্রং বা একে রাখা যায়। কারণ স্বাভাবিক কথা, এটা তো এন্ড অফ দ্য ডে এটা বিপিএল বিসিবির টুর্নামেন্ট, সেখানে যদি এই লোকটা টাকা দিতে পারে তো এটা বিসিবিকে দায়িত্ব নিতে হবে, তারা লজ্জিত হবে বেশি। তো তারাই লজ্জিত যেখানে হলো, এই লজ্জিত হওয়ার আগে তাদের আগে চেক করা উচিত ছিল। এখানে অনেকেই কিন্তু এইটা মানে আমার জানা মতো আমি জানি, যেমন অনেকেই গেছিল এখানে দিতে, তাদেরকে তারা বলছে আপনি তো ক্রিকেটের মানুষ না। ভাই বিপিএল এ কে ক্রিকেটের মানুষ? শফিকুর রহমান সাহেব কি ক্রিকেটের মানুষ? কবে ক্রিকেট খেলছেন উনি? আপনি সাকিব খান কি ক্রিকেটের মানুষ? কবে ক্রিকেট খেলছেন? তা আপনি ওই লোকটাকে অরসকম যে গ্রুপটা গেল, তারা টোটাল যে বাইন্ডিংস গুলো আছে সব তারা মেনটেন, তাদের পুরো প্রোফাইল ফাইলিং করলো, ইয়ে করলো, ব্যাংক গ্যারান্টির জন্য তারা রেডি, একদম সবকিছু দিবে, তাদেরকে আপনি দিলেন না, বললেন ক্রিকেটের মানুষ না। আরে ভাই সে কেন ক্রিকেটের মানুষ? সে তো ক্রিকেটের মানুষ হায়ার করবে এই খেলে। শাহরুখ খান কি ক্রিকেট খেলে নাকি? সে তো বড় বড় কোচ হায়ার করছে KKR এর জন্য। তা আপনি এইসব কথা বলেন কেন? এবং বিং আ ক্রিকেটার, ফর্মার ক্রিকেটার হিসেবে আপনি কথাটা বলেন, আপনি লজ্জিত হওয়ার কথা এই কথাটা বলার পর। বিকজ আপনি তো যে মালিকটা গেছে উনি তো আসলে ক্রিকেটের মানুষ না, বাট হি লাভ দ্য স্পোর্টস। উনি যদি যায়, ওনার তো কাজ হচ্ছে একটা কোচ হায়ার করবে, ম্যানেজার হায়ার করবে, ক্রিকেটিং লোকজন হায়ার করবে। সুতরাং আপনি যে রাইট মানুষকে দেন নাই, এটা তো আমরা জানি। আপনি যে লুকাইতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে ফ্র্যাঞ্চাইজিরা ওই যাই নাই, অনেকেই গেছে, আপনি দেন নাই। এটা কি আপনি ফারুক ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ অবশ্যই, ফারুক ভাই ফ্যামিলি তারাই তো এটা দিচ্ছে, নাই তারাই দেয় নাই। হয়তো অব্যয় ছিলেন ওইখানে, যারাই ছিলেন বোর্ডের ডিরেক্টর ছিলেন যারা, তাদেরকে এটা ব্লেম নিতেই হবে যে আপনার অনেক ভালো লোক গেছেন ওইখানে, কিন্তু তাদেরকে আপনারা নেন নাই। কিন্তু ওনারা তো আমাদের টাইম এন্ড এগেইন বলছে আমাদের টাইম ছিল না, এর মধ্যে আমরা ভাই তাদেরকে আপনি যান, আপনি ওরসকম গ্রুপের যে কর্ণধার কাউসার সাহেব, ওনার কাছে যান, তাকে জিজ্ঞেস করেন, সে 3 বার বোর্ডে গেছে, তার কি পরিমাণ কাগজপত্র জমা দিচ্ছে আপনি সেটাও তারা জিজ্ঞেস করেন একবার, বিকজ আই নো হিম, তার ছেলে আমরা এখানে প্র্যাকটিস করে। তো হি টোল মি, আমি বলছি যান আপনি বিপিএল করা সব করেন। সে আমি জানি তার কোম্পানিটা মিশর ভিত্তিক কোম্পানি, তার পয়সা আছে, সব আছে। আপনি লোককে রাত দিয়ে যদি আপনি এখন যে বাস ড্রাইভারের টাকা দিতে তাকে দেন, তো আপনি হোম বিপদে পড়বেনই। না এইখানটাতে কি আপনার মনে হয় যে বিপিএল গভর্নিং কাউন্সিলের কথাও যদি বলি, বা ধরেন আমরা বিসিবির কথাও বলি, বিসিবি তো বেসিক্যালি এখন ফারুক ভাই ডেফিনেটলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আর ফাইম ভাই আছেন, তারাই তো বেসিক্যালি রানিং দ্য শো। এইখানে তাদের যে দ্বন্দ্বের খবরটা প্রকাশ্য হয়ে গেছে, মিডিয়াতে হয়েছে, মিডিয়াতে চলে এসেছে, এইটাও আসলে এখানে প্রভাব ফেলেছে ঠিকঠাক মতো বিপিএল না আয়োজনে। হয়তো বা, এবং এটা খুব হাস্যকর ব্যাপারও, এটা খুবই হাস্যকর ব্যাপার যে আমি একটা বিঙ্গা বোর্ড ডিরেক্টর, আমি গণমাধ্যমের সামনে ডাইরেক্টলি বলছি যে আমি এই কমিটি না পেলে আই উইল বি নট ইন দ্য বোর্ড। আরে এটা তো বাচ্চারা বলে আমি ললিপপ না পেলে এটা করবো না। তো এটা কি ধরনের রিয়াকশন আসলে, বা আমরা কি ভাবি বাইরে থেকে? বাদ দেন আমাদের কথা, আমরা তো ধরেন আমরা ভালো না, আমরা খারাপ, আই আন্ডারস্ট্যান্ড, বাট থিং ইজ দ্যাট যে আমার কথা হচ্ছে যারা সাধারণ মানুষ তারাই বা কিভাবে নিচ্ছে
যে বোর্ডের দুইটা লোক বোর্ডকে সংস্কার করতে গেল, বোর্ডের নতুন কিছু আনতে গেল, তারা নিজের মধ্যেই দ্বন্দ্ব করতেছে, যুদ্ধ করতেছে জায়গার পজিশনের জন্য। হাউ ফানি ইট ইজ। আপনারা গেছেন কি সংস্কারের জন্য? আপনারা তো ইউ আর নট বোর্ড ডিরেক্টরস, ইউ আর নট ইলেক্টেড বোর্ড ডিরেক্টরস। ইলেক্টেড না, কিন্তু বোর্ড ডিরেক্টর। বোর্ড ডিরেক্টরস ইলেক্টেড না। ইলেকশন হবে তখন আপনারা টিকবেন কি টিকবেন না ইউ ডোন্ট নো। একটা ইলেকশন তো হবে, ক্রিকেট বোর্ডে তো সংস্কার হবে, দেশের ইলেকশন হবে, বোর্ডের ইলেকশন হবে, সবই তো হবে। আপনি তখনও জানেন না আপনি ইলেকশন বোর্ড ডিরেক্টর হতে পারেন কিনা। আপনাকে দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের সংস্কারের জন্য, আপনারা আসছেন, আপনারা অনেক বড় বড় কথা বলছেন, এইগুলো হওয়া উচিত, ওইটা হওয়া উচিত, সেগুলো করেন ভাই। তার আগে আপনারা যদি বলেন আমি এই পজিশনে না পাইলে আমি বোর্ডে থাকবো না, ওইটা না পাইলে আমি কালকে খাবো না ভাত, তাহলে তো হবে না। তাই তো হচ্ছে ইনফ্যাক্ট। এবং এটার রিয়াজটা তো আমরা বিপিএলেই দেখতেছি না। আপনি যদি ফাহিম ভাই আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হয়ে থাকেন, মানে যদি ওনার পজিশন এটা থাকে, তাহলে উনি তো বিদেশ ট্যুর করতে পারেন না ওই সময়। তুই তো ওই সময় মহিলা টিমের সাথে বিদেশ ট্যুরে যাচ্ছেন। তা আপনার কমিটমেন্টের জায়গাটা কোথায় আসলে? ইউ টকিং অ্যাবাউট কমিটমেন্ট, দেয়ার ইজ কমিটমেন্ট। আই এম সে ইউ আর গ্রিডি। আপনি দুইটাই চান, আপনি এই নৌকা পা দিবেন, ওই নৌকা পা দিচ্ছেন। ইউ ক্যানট ডু দ্যাট। শুনবে, আমার একটা প্রশ্ন ছিল, আপনি এর আগেও একটা ইন্টারভিউতে এই সম্পর্কে বলেছেন, মানে প্রেসে বলেছেন যে ফাহিম ভাইয়ের মধ্যে এই ইস্যু ধরে বলেছেন যে লোভ লালসা দেখতে পাচ্ছেন। সো আপনি আপনার কথা আমি এখনো বললাম গ্রিডি কথাটা, মানে আমি এই নৌকা পালিয়েছি ওই নৌকা সবই করতে যাচ্ছি আমি। আমার বাবা একটা ছোটবেলায় কথা বলতেন, জ্যাক অফ অল ট্রেডার্স মাস্টার অফ ডান। তা হি বিকামস দ্য জ্যাক অফ অল ট্রেডার্স। উনি সব ট্রেড করতে চান, সেটা তো হবে না। আপনাকে মানুষকে ট্রাস্ট করতে হবে। আপনার থেকে অনেক বড় বড় সংগঠক ক্রিকেট বোর্ডে আছে, আপনি কোনো সংগঠক না ভাই। আপনি ক্রিকেট কোচ হইতে পারেন, যেটাই হইতে পারেন, বাট আপনার থেকে আজকে মাহবুবা নামে থেকে আপনি বড় সংগঠক, আপনি মিঠু ভাই থেকে বড় সংগঠক, ফাহিম সিনার থেকে কি আপনি বড় সংগঠক? আপনি একটা ক্লাব চালাচ্ছেন জীবনে, আপনি 5 টাকা ডোনেশন দিয়েছেন কোনো ক্লাবকে, হোয়াট ইউ ডান? কোচিং। আপনি রয়ে থাকেন না ভাই। এখন আপনি আমাকে বলতে পারেন আমি ক্লাব চালাইছি, আমার ছোটবেলা থেকে আমার পাড়ার ক্লাব অমরজিতে আমি চালাইছি, আমি 350 টাকা আমার মায়ের থেকে নিয়ে যেতাম, আমার প্লেয়াররা টিফিন করতে পারতো। আপনি আমাকে বললেন না। আমি 13-14 বছর বয়স থেকে এগুলো করি। আমার বাসা 250 টাকা দিয়ে আমরা অমরজি ক্লাবের বাচ্চাদের, আমার প্লেয়ারদের টিফিন হইতো তখন। এখন যদি আপনি চিন্তা করে দেখেন, ফাহিম ভাই যেভাবে হোক বোর্ডে তো ডিরেক্টর তিনি হয়েছেন, আমার সেটাতে কোনো প্রবলেম নাই। আমি চাই উনি হোক, উনি আরো ভালো কাজ করুন, উনি কমিটি নিক। কিন্তু আপনি তো সেটা আপনাকে তো সেই রোলটা প্লে করতে হবে। তাহলে আপনি আজকে যখন প্রশ্নের মুখোমুখি হইলেন যে কেন আপনারা এই ফ্র্যাঞ্চাইজি, তখন তো আপনি উত্তর দিতে পারেন নাই। আপনি উত্তর দিতে পারেন নাই, কেন পারেন নাই আপনি? ইফ ইউ আর গুড এনাফ, আপনি যদি জানতেন তাহলে তো আপনি জানেনই না। আপনি একটা লোকের ব্যাকগ্রাউন্ড কাউকে না চেক করে একটা লোককে দিয়ে দিলেন আপনি টিম। আপনি আজকে আমরা বোর্ডের বাইরে আছি না, আমাদের কাছে তো খবর আছে প্রত্যেকটা যে আছে কিভাবে তাদের ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিছে। এটা যখন আমি বলবো তখন এটা কারোর বিশ্বাস হবে না, হয়তো আমি বলতেও চাই না। কিন্তু আপনারা জানেন না কেন যে কিভাবে তাদের ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিছে? সেটা কি শফিকুর রহমান সাহেবের পয়সা ছিল না অন্য 10 জন লোকের পয়সা ছিল? এটা তো রকেট সায়েন্স, সবাই জানে। তাহলে আপনারা জানেন না কেন? তখনই তো আপনাদের সতর্ক হওয়া উচিত ছিল। যখন 1.5 কোটি টাকা দিয়ে 10 জনের টাকা লাগে, তখন তো আপনার তখনই আপনার বিশ্বাস করা ছিল যে ভাই রং টিম, তখন তো আপনি স্টপ করতে পারতেন কিনা? আপনি করেন নাই কেন তখন? তা আপনি যে সংস্কারের কথা বলেন, আপনি যেগুলো কথা বলেন, এগুলো বললেন না ভাই। সংস্কার কি হচ্ছে না, কিছুই। কোথায় সংস্কার? আপনি কোথায় সংস্কারটা দেখলেন? মানে দেখছেন কিনা আপনি? আমার প্রশ্ন। আমি কিছুই দেখি না। আমি দেখি যে একজন লোক 6টা ট্যুর করবে। আমি সেখানে একটা রিপোর্ট দেখছিলাম যমুনা টিভির, পাপন ভাই এত টাকা ডেইলি অ্যালাউন্স নিচ্ছে, কি করছে না করছে। তো এই 6 মাসে তো একটা লোকই তো এত টাকা কাছাকাছি নিয়ে নিচ্ছে ডেইলি অ্যালাউন্স। তাহলে আপনি সেটা বলতেছেন না কেন? তা আপনি যখন বলবেন, আপনি স্টপ করেন আগে। তার এই বোর্ড থেকে এখন থেকে প্রমিস করেন ক্রিকেট বোর্ডের কোনো ডিরেক্টর কোনো ট্যুরে যেতে পারবে না। কি দরকার ক্রিকেট আসলে যাবে কেন? আপনি তো একটা পুরো টিমকে, আপনার তো একটা হাইলি পেইড ইন্টারন্যাশনাল কোচেস আপনার সাথে আছে যারা রান করবে এই শো। তার আপনি যাওয়া দরকার কি? আমার যাওয়া দরকার কি? তাহলে আজকে যদি পাউন ভাই যে ভুলটা করে গেছেন, যদি আমরা সেটা ভুল বলি, কিংবা আকরাম ভাই যদি ভুলটা বলি আমরা ভুল করছেন, সব আগের বোর্ড ডিরেক্টররা সব গেছেন ভুল করছেন, তাহলে আপনি থামান। তাহলে আপনি এগুলো করতে দিয়েন না। এখন তো আর কোনো বোর্ড ডিরেক্টর যাবে না ট্যুরে। ক্যান ইউ ডু ইট? সংস্কার তো এটাই বলে, রাইট? আপনি তো টিভিতে লাইভ খেলা দেখেন, তাহলে আপনার আর কি? আপনি কি ওখানে গিয়ে বাস আসবে কয়টায়, হোটেল কি কোনবে যাবে, আপনি কি এটা করবেন বোর্ড ডিরেক্টররা গিয়ে? তাহলে লজিস্টিক ম্যানেজারই তো যায় টিমের সাথে। দেন হোয়াট হি উইল ডু? তাহলে আপনি লজিস্টিক ম্যানেজার হিসেবে যান।
বোর্ড ডিরেক্টর লজিস্টিক ম্যানেজার না, তাহলে আপনি একটা না, আপনি যখন বলছেন যে এইটা অন্যায় হয়েছে ডিএ নিয়ে, আমি মানলাম এটা তো আজকে থেকে না, সাবির ভাইয়ের আমল থেকে এটা হয়েছে। আমি মানলাম যে এটা ভুল হয়েছে, এত বছর যা হয়েছে এটা সম্পূর্ণ ভুল, এখন সংস্কার প্রয়োজন, বোর্ডের টাকা বাঁচাইতে হবে। তাহলে বোর্ড ডিরেক্টর কেন যাচ্ছে না ওরা ট্যুরে? আপনি 5 মাসে 6টা ট্যুর করার আপনার দরকার কি ছিল? ওয়াই? তাহলে আপনি বলেন, আমাকে যে প্রশ্নটা করলেন সরকার। মনে হয় না এখানে হচ্ছে গিয়ে বোর্ড প্রেসিডেন্ট যিনি ফারুক ভাই, আপনি ফাহিম ভাইয়ের কথা বলছেন, ফারুক ভাইয়েরও বিং দ্য বোর্ড প্রেসিডেন্ট এই প্রশ্নের মুখে ফাহিম ভাইকেও ফেলা দরকার, স্পেশালি আপনি 5 মাসে 6টা ট্যুরের কথা বলছেন। না, এটা তো অ্যাপ্রুভাল দিবে বোর্ড প্রেসিডেন্ট। এক্স্যাক্টলি তাই। উনি কেন অ্যাপ্রুভাল দিচ্ছেন? আমার প্রশ্নটা সেটাই, উনি কেন অ্যাপ্রুভাল দিচ্ছেন? মানে কেন যাওয়ার দরকার? আমার কথা হলো, যদি আপনি সংস্কারের কথাই বলেন যে ওই বোর্ডের ইয়ে হয়েছে, দুর্নীতি ধরবেন, এই করবেন, কি কি লাগাইছেন, আপনি তদন্ত হবে, সব করেন না কেন ভাই? তদন্ত করে তদন্ত রিপোর্টটা পেশ করেন, আমরাও শান্তি পাই জীবনে। কে কত টাকা চুরি করলাম আমরা, সেটা আমরা শান্তি পাইতে হবে না আমাদের? আপনি তো বলতেছেন না কিছু, খালি বলছেন দুর্নীতি হয়েছে বোর্ডে। দুর্নীতিটা বাইর করেন না ভাই, আমরাও দেখতে চাই কত দুর্নীতি ক্রিকেট বোর্ডে হয়েছে। আর আপনারা এখন কি করতেছেন? তা আমার কথা হচ্ছে, যে গায়ে তেল ঢিল ছোড়াটা, আপনার গাড়িতে আমি ঢিল ছুড়লাম, আজকে আমি ছুটতেছি, রাইট? আমার এটা ফেয়ার না তো। ঢিল কেন বলছি কথাগুলা? আপনি যখন বলছেন সংস্কার, আপনি বলছেন ক্রিকেট বোর্ডের দুর্নীতি, তা আপনি কোথা থেকে বাইরে হলেন? একটা জায়গা থেকে বের হয়ে দেখান না আমাকে। সংস্কারের জন্য, গঠনতন্ত্র সংস্কারের জন্য যে একটা কমিটি করছিল ফাহিম ভাইয়ের নেতৃত্বে, সেটাও তো ঢাকার ক্লাবগুলার প্রতিবাদের মুখে সেটাও স্থগিত করতে হয়েছে। রাইট ডিসিশন বলে আপনার মনে হয়? না, এই যে তারা যে ঢাকার ক্লাবগুলোকে বের করে দিচ্ছিল, এই রিপোর্টটা বাইরে আসলো কেমনে? ফার্স্ট কথা আমার এটাই। আপনাদের ওরা তো ক্রিকেট বোর্ডের লোক আপনি একাই ফাহিম ভাই, না বাকি তো ক্রিকেট বোর্ডের লোক ছিল না কেউ। তা আপনার কেউ ছিল, তাহলে এটা বের হইলো কেমনে? আপনি বের করছেন, আপনি বলে দিচ্ছেন। আর আপনি বাংলাদেশ ক্লাব ক্রিকেটকে আপনি কিভাবে সরাইতে পারেন? বাংলাদেশের আমরা সবাই ক্লাব ক্রিকেটের প্রোডাক্ট। আজকে ক্লাব ক্রিকেট না চললে বাংলাদেশ ক্রিকেটে কি চলতো নাকি কোনোদিন? আমি আপনাকে আজকে একটা কথা বলি, আপনি এটা করেন, কালকে থেকে ক্লাব ক্রিকেট বন্ধ হয়ে যাবে। বন্ধ গেলে কি বিসিবি এত ছেলেকে টাকা দিবে? বিসিবি প্রত্যেকটা ক্লাবের টাকা দিবে না? তাহলে আপনি কিভাবে ক্লাব ক্রিকেট বন্ধ করতে চান? আপনি কিভাবে এটা পারবেন? হ্যাঁ, আপনি স্লো অ্যান্ড স্টেডি যাইতে পারেন। আপনি এক ধাক্কায় বললেন 12টা ডাইরেক্টর থেকে 4টা ডাইরেক্টর, আর যারা হলে সারাদিন কোনো কিছু করে না, ক্রিকেটের কোনো উন্নয়নের জন্য কারা কাজে লাগে না, তাদের ডাইরেক্টরশিপ আপনি বাড়াই দিচ্ছেন। তো হাউ ফানি ইট ইজ। মানে উনি কোথা থেকে এই উর্বর মস্তিষ্কে ওনার এই কথাগুলো আসলো? না, কিন্তু ফাহিম ভাই তো অনেকবার বলছে যে তার অনেক পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইটাই পরিকল্পনা, যে আমি কিভাবে বোর্ড ডিরেক্টর থাকতে পারি। পরিকল্পনাটা ক্লিয়ার। ক্লাবের থেকে দুনি হইতে পারবেন না। ওনাকে ক্লাবের কোনো উনিকে ক্লাব তো কাউন্সিলরই দিবে না ক্লাবের, তো ওনাকে তো বোর্ডে থাকতে হবে। তো উনি তো ওনার জন্য কোচ করতেছেন, উনি তার কারোর জন্য করতেছেন না। আপনি না তো আমাকে বুঝান, যেখানে ফার্স্ট ক্লাস ক্রিকেটের যে দলগুলা খেলে তাদের একটা সুই কেনার টাকাও তারা নিজেরা কিনে না, যেটা বিসিবি দেয়, তো সেইখানে আমি কেন ডিরেক্টর বানাবো? তারা কি জেলা পর্যায়ে কোনো লিগ করে? কোনো আপনার ইয়ে আছে, মানে টিম উন্নয়ন, মানে কি বলবো এটাকে, কি বলি আমরা, ডিমোশন হয় প্রিমিয়ার থেকে ফার্স্ট ডিভিশন নামে, কোনো কিছু আছে? কিছু নেই, রেলিগেশন কল হয় না। কিন্তু তা আপনি যারা এগুলো করেন না, যারা ডোমেস্টিক, তাদেরকে আপনি কিভাবে বোর্ড ডিরেক্টর বানাতে চান? আর আপনি ক্লাব থেকে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্লেয়ারদের দেয়, তারা নিজের চান্দা, পকেটের সাথে চান্দা তুলে, আমি এই মনে জানি, এমন লোক কাছে জানি, বইয়ের গয়না বন্ধ করে প্লেয়ারের পেমেন্ট দিছে, রেগুলার হইতো। তাহলে আপনি ওই ক্লাব ক্রিকেটকে বন্ধ করতে চান কেন? আপনি ওদের বিষয়ে রাখলেন কেন? স্বার্থটা হলে কি? তাহলে আপনি বোর্ড ডিরেক্টর থাকতে চান, তা আপনি একটা জিনিস করেন, আপনি মনে করেন যে না আমি একলা থাকবো, বাকি যেই করা বোর্ড ডিরেক্টর তারা ইলেক্টেড হবে, তাহলেই তো হয়ে যায়। নিয়মটা এইভাবে সংস্কার করে দেন, এটা এরকম হোক। আপনি বিকেএসপির প্রতিষ্ঠান, সেই বিকেএসপিতে তো আপনি থাকতে পারলেন না। আপনি নামই তো কেটে গেল বিকেএসপির কাউন্সিলর থেকে, কেটে যায় নাই তো কেন হইল? আমি এগুলো কথা বলতে চাই না কেন, কথা বললে খারাপ লাগবে। উনি অনেক সম্মানিত লোক, আমাদের অনেক সম্মান করছি, বাট আমি সত্যি কথা বলি, আমি এখন এক ফোঁটাও সম্মান করি না ওনাকে। হ্যাঁ, আমি একদম সম্মান করি না। উনি যেদিনকে বলছেন আমি টিকিট অপারেশন না পেলাম, আমি ওদিনকার থেকে ওনাকে সম্মান করি না। আসলে ওদিনকার থেকে আমি মনে করি যে উনি ক্রিকেটের জন্য লোক না, উনি ব্যক্তির জন্য লোক। শুনুন, এখন কি আপনার মনে হয় যে ক্রিকেট বোর্ডটা আপনি যে ছেড়ে দিয়েছেন, আপনি তো ইমিডিয়েটলি ছাড়েননি, মানে মনে করেন যে এই যে পাপন বেড়া চলে গেছে, কয়েকটা মিটিংও আপনি ছিলেন, আপনার কি এখন এসে এটা মনে হয় যে ঠিক আছে ক্রিকেট বোর্ডটা ছেড়ে দিয়েছে? আপনি ফাহিম ভাইয়ের কথা যেভাবে বললেন, ফারুক ভাইয়ের কথাটাও কিছুটা বললেন, ওনাদের সাথে আসলে কাজ না করাটাই আমার জন্য ভালো। আমি তো এইভাবে থাকতেই পারতাম না, এটা আমি মানতেই পারতাম না।
আমার সাথে লেগে যেতে হয়তো বা কেন, বাকি সবাই কেমনে চুপ করে আছে আমি জানি না, আমার সাথে লেগে আমি করতেই পারতাম না এই কাজ, ইম্পসিবল ব্যাপার। আমার কথা হলো যে আমি ভালো মন্দ আমি না, আমি ভালো না, আমি বলে দিলাম আমি ভালো না, আমি কাজ করতে পারি না, আমি জানি না, আমি একদম অজ্ঞ, বাট আমি ভালো মন্দ বুঝি। আর আপনি বলবেন ওই বোর্ডে তো আপনি ছিলেন, আপনি ভালো মন্দ বুঝেন না কেন? একমাত্র যদি জোর গলায় কথা বলে বোর্ড মিটিং, আপনি বোর্ড মিটিং সকলের রেকর্ডিং আছে, কে জোর গলায় কথা বলছে? আমি খালেদ মহসিন একমাত্র জোর গলায় কথা বলছি। আমি প্রোটেস্ট করছি, এটা হবে না, এটা হওয়া উচিত। শুনেন, আমি একা 1,25 জন লোকের সাথে ফাইট করার পক্ষে আমাকে সম্ভব না। আমি বলতেছিও না যে ওই বোর্ডে কি ভালো কাজ করে নাই, আমরা কি ভালো কাজ করেনি লাস্ট ক্রিকেট বোর্ড? অবশ্যই করছেন। আর আপনি বলছেন দুর্নীতি করছে, আপনি দুর্নীতি প্রমাণ দিতে পারেন নাই তো। না, অনেক দুর্নীতি করছেন নাকি, এই জন্য সময় লাগছে। সেটা ভাই একটা বের করেন, একটা স্টেজ তো বের করবেন, আপনি তো একটাও বের করতে পারতেছেন না। শুনবে, এই বছরই তো ক্রিকেট বোর্ডের নির্বাচন হওয়ার কথা, করবেন ইলেকশন? আর না, এনাফ, এত লোভ আমার নাই। আমি ভাই আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে বাঁচতে পারলে খুব আনন্দ, আই এ ভেরি হ্যাপি ম্যান। আমি ক্রিকেট নিয়ে এখনো মাঠে, আই এম গোয়িং ব্যাক মাই ওন, যে আমি যেখান থেকে আমার রুট, আমার কোচিং, আমি ছোটবেলা থেকে যেরকম কাজ করতাম আমি সেটা সবসময় করি। আমি বাংলা ক্রিকেটের জন্য কাজ করি, সেই 12-13 বছর হয়ে গেছে আজকে। তো আমি এখনো বাচ্চাদের সাথেই কাজ করি, আমি রিয়েলি এনজয়। হ্যাঁ, হয়তো বা আমার ক্রিকেট বোর্ড আমাকে সবাই বলছিল আমার দেওয়ার অনেক কিছু আছে, তো আমি চেষ্টা করছি, পারি নাই সেটা পরের কথা, বাট আমার মনে না এইরকম পলিটিক্সের মধ্যে। কারণ আপনি ক্রিকেট বোর্ড থাকতে গিয়ে আজকে আমি একটা সরকারের দল হয়ে গেছি। আমি তো কোনো ছিল নেই ভাই, আমি তো কোনোদিন কোনো মিছিল মিটিং করিনি আমার বাপের কালে। আমি তো টিকিট, আমি এখানে শেষ করি, ওইখানে যাই, ওখানে মাঠ থেকে ওই মাঠে যাই, এই মাঠ। তা আমি কোন দিন আমি রাজনীতির মাঠে গেছি? তা আজকে আমি পলিটিক্যাল একটা ফিগার হয়ে গেলাম গা, আমাকে একটা সিল মারা হইলো যে আপনি এমক দলের ছিলেন বলে আপনি বোর্ডে থাকতে পারেন। আমাকে বোর্ড থেকে এইভাবে বের করা হইলো। আমাকে বোর্ড থেকে, আপনি যে বললেন প্রশ্নটা, আপনি প্রশ্ন করলেন না আমার যে আপনি 3-4টা মিটিং করার পর বের হয়ে গেলেন কেন? আপনি কিন্তু এই প্রশ্নটা আমাকে করেন না। না, আমি আপনাকে বলেছি যে আপনি তো শুরুতে করেননি, আপনি তো কয়েকদিন পরে। সেটা আমাকে বলা হইলো যে আপনি বোর্ডে থাকতে পারবেন না, বিকজ ইউ বিলংস টু সামবডি। আমি বললাম ওয়াও। আর আমি কেন জিজ্ঞেস করতাম, মি আই নো হোয়াটস দ্য রিজন, আমি কেন থাকতে পারবো না? বলা হইলো যে আপনি এমন এক লোকের সাথে বা এমন একটা গোষ্ঠীর সাথে বা এমন একটা দলের সাথে আপনি থাকেন। আমি পরে রিজাইন করে আসছি। আপনি রিজাইন না করলে কি হইতো ভাই? কিছুই হইতো না, কিন্তু আমার সেই মানে আমার বুকে যে আঘাত পাইছি সেটা আমি পাইছি ভাই। আমি এত বছর 12 বছর ক্রিকেট বোর্ডে কাজ করে, ক্রিকেটের জন্য চেষ্টা করে আমাকে শুনতে এসে যে আমি রাজনীতিক একটা লোক, বা আমি তো বোর্ডে তো সবাই কি রাজনীতি করে নাকি? এখানে কি আমরা সবাই রাজনীতির লোক ছিলাম? আপনি বলেন না, আপনি ডাইরেক্টলি কোন দিন আমাকে দেখছেন একটা মিছিল মিটিং কিছু করতে? এবং যিনি আমাকে বলছেন যদি আমি কোনোদিন রাজনীতির মিছিলে যাই, ওনার কারণেই গেছিলাম। নারায়ণগঞ্জের একটা রাজনীতির মিছিলে আমি গেছিলাম, ওনার কারণেই গেছিলাম। উনি আমাকে বলে তাহলে আমি কেমন, আমার কাছে তো এটা, আমি রিজাইন করবো না, কে করবে? ফারুক ভাই, নাম বললাম না। না, নারায়ণগঞ্জের কথা বললেন সেটাই, কথা হিন্দিতে কথা আছে না, কাফিয়া না কি হয়, ইশারা কাফিয়া, ওইটাই। মানে আমি ওইটাই বলতে চাচ্ছি যে ধরেন ইট ওয়াজ সো ফানি যে আমার 12 বছরের আমার কাজের মূল্যায়ন করা হলো না। একবারও বললেন না যে ভাই তোমার জন্য বাংলাদেশ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আমি তো দূরদৃষ্টি দেখছিলাম, আমি তো কোচ সিলেক্ট করছিলাম, আমি তো গেছিলাম। আপনি এটা একবারও বলেন নাই। আজকে আপনি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, আপনি আনন্দ করছেন, সেই এশিয়া কাপের কোচও তো আমি আনছি। আমার লাস্ট বোর্ড মিটিংয়ে আমি বলে আসছি আমি নাভেদকেই চাই এবার কোচ হিসাবে, আমি নাভেদকেই আনাইছি। আপনি 2টা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হইলেন, একটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলেন, আপনি সেটা ধন্যবাদ তো আমাকে দেন নাই, কিন্তু আপনি বললেন আমি একটা দলের জন্য আমাকে বোর্ড থেকে যেতে হবে। এরপর আমার বোর্ডে কেন থাকবো? আমি কেন যাবো এই ক্রিকেট বোর্ডে যেখানে এত পলিটিক্স? আমি পলিটিক্স করতে চাই না, আমি ক্রিকেটের মানুষ, আমি ক্রিকেটের মানুষ হিসেবে মরতে চাই। এরপরে কি ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে? হ্যাঁ, আমি তো অসম্মান করার ছিলেন না কাউকে, কিন্তু হ্যাঁ আমি ফাইম ব্যাকে কোনদিন সম্মান করবো না, দ্যাটস ফর শিওর। ফাইম ভাইয়ের উপরে রাগটা হলো উনি আমাকে একদিন জিজ্ঞেস করলেন, ও তুমি ডিওএইচএস থাকো? আমি তার সাথে এত বছর দেখা হয়েছে, সে আমার বোর্ড ডিরেক্টর পর হওয়ার পর জিজ্ঞেস করে আমি নাকি ডিওএইচএস থাকি। না জি আমি ডিওএইচএসেই থাকি। মানে আমি কেন কথাটা বললাম, আই ফিল ইউ আন্ডারস্ট্যান্ড না। তো মানে সম্মান তাকেই দিয়ে যায় সম্মান করা জানে। আমাদেরও এখন চুল পাকছে কিন্তু কাঁচা নেই, কিন্তু আমরা বলেছি আই এম 53, সো ইউ হ্যাভ টু, আপনি আমাকে যদি সম্মান না দেয়, ডোন্ট থিঙ্ক আমি আপনাকে সম্মান দিব। আমি এমন কেউ, আপনি এমন কেউ না, আপনি এমন কেউ না। আপনার হাত ধরে এমন কোনো ক্রিকেটার তৈরি হয় নাই। আপনি এক সাকিব আমির প্র্যাকটিস করাইতেন মিরপুরে, তাই বলে আপনি অনেক বড় কোচ হয়েছেন। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট।
হ্যাঁ, আজকে আপনার ক্রিকেট গুরু একটা সিল লাগছে, কে লাগাইছে আই ডোন্ট নো, কয়টা প্লেয়ার তৈরি করছে খেলা আমরা একবার জিজ্ঞেস করতে ইচ্ছা, আমরা কয়টা প্লেয়ার আনছি বাংলাদেশ ক্রিকেটে চাও জিজ্ঞেস করতে ইচ্ছা করে আসলে। কেউ বলে না, আমি বলি, সমস্যা হলো এইটাই, কারণ আমার মুখে তালা নাই, আমি তালা দেওয়া ছেলে না, আমি ওই রকম না যে যে পাওয়ারে থাকবে তাকে আমি তেল দিব, আর যে পাওয়ারে থাকবে না তেল দিব, ওই ছেলে আমি না, আমার তা গড় করা নাই আসলে। ইনফ্যাক্ট আমি যতটুকু করি আই এম ভেরি ভেরি হ্যাপি। তাহলে হচ্ছে কি আপনি পুরো ক্লিয়ার করলেন যে ইলেকশন আপনি ক্রিকেট বোর্ডের অন্তত ইলেকশন করবেন না, নাকি আর কখনোই করবেন না? আর করবেন করবো না। আমার আমি মনে করি আমাদের দেওয়ার অনেক ভালো লোক আছে। আপনি কি এই ফিলিং পান যে আসলে ধরেন যদি এই বছর ইলেকশন হয় ক্রিকেট বোর্ডের, ফারুক ভাই ফাহিম ভাইরা বোর্ডে থাকবেন বা তারা ইলেকশন করবেন বা তারা এরকম ইলেকশন তো করবেনই ওনারা। আচ্ছা, অবশ্যই ওনারা ইলেকশন করবেন, কিন্তু ওরা জিতবেন না। জিতবেন না? না। কেন জিতবেন না? ওনাদের কর্মকার্য ওনাকে জিততে দেবে না আসলে। ইটস নট ইজি। কিভাবে জিতবেন? মানুষের ভালোবাসা পাইতে হবে তো। একটা ক্রিকেট বোর্ডের একটা মানুষ মানে তাদের পছন্দ করে না, কিন্তু বলতে পারে না চাকরি হারানোর ভয়ে। আচ্ছা শুনবে, আমরা প্রায় শেষের দিকে ইন্টারভিউ চলে এসেছি। আপনি ক্রিকেট বোর্ডের, আমি একটা ইস্যুতে এখানে দুইটা আরেকটি আমি একটু টানতে চাই। একটা হচ্ছে সাকিব আল হাসানের একটা ইস্যু ছিল, একটা বিগ ইস্যু। গত 6 মাসে সাকিব বাংলাদেশ ক্রিকেটের এত বড় তারকা, সর্বকালের সেরা তারকা, বাংলাদেশে এসে তিনি অবসর নিতে চেয়েছিলেন, সেটা পারেননি। তাকে হচ্ছে কি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে রাখতে পারেনি। ওভারঅল এই সাকিবের ইস্যুটা, আমরা জানি সাকিবের ইস্যুটা শুধুমাত্র ক্রিকেট মাঠে নেই, কিন্তু এই ইস্যুটা কি ক্রিকেট বোর্ড রাইটলি ডিল করতে পেরেছে বলে আপনি মনে করেন কিনা? দেখেন, ইনিশিয়ালি তো সাকিবের ইস্যু, সাকিব ইলেকশন কেন করতে চাবে? খেল প্লেইং ডেজে, যেটা মাস্টারভিরও ভুল ছিল আমি মনে করি। আমার মনে করি খেলা ছেড়ে তারপরে এই লাইনটা গেলেই ভালো করতো। আমার প্রথম কথা হচ্ছে এটাই, এটা আমার থটস, আমি হলে তাই করতাম। আর সাকিব মাস্টারবি কেন করেন এটা তাদের ব্যাপার। তারা বাংলাদেশ ক্রিকেটের দুজনেই লিজেন্ড, সাকিব হয়তো আরো বেশি বড় লিজেন্ড, মানে ইন্টারন্যাশনালি হি ইজ রিকগনাইজ, মানে বাংলাদেশ সেরা অলরাউন্ডার বিশ্বের। তো তার সাথে বিসিবি হাত পা বাধাই ছিল, বিসিবিকে টানলামই না আসলে। বিসিবি আসলে হাত পা বাধা ছিল, এটা বলে লাভ নাই, এটা আরো বিসিবির থেকে উপরে চলে গেছিল হয়তো বা। কিন্তু ফেয়ার এনাফ, কিন্তু যখন সাকিবকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হলো, আমেরিকা থেকে উনি দুবাই পর্যন্ত চলে আসতে পারলেন না, এইটা কি আপনি মনে হয় যে মানে এটা লাস্ট মোমেন্ট কল, ওই সময় বিসিবির হঠাৎ করে হাত পা বাঁধা হয়ে গেছে, বিষয়টা কি সেটা ওর কথা? আমি তো বললাম আপনি ইলেক্টেড গভর্নমেন্ট না, বডি না তো, এটা পুতলা বডি, উপর থেকে নাচে না, ইটস লাইক দ্যাট। এটা তো আর ইলেক্টেড গভর্নমেন্ট না, পাপন ভাইয়ের গভর্নমেন্ট। মানে পাপন ভাই ধরলাম আমি আমাদের বোর্ড চুরি করে জিতছে, চুরি করে জিতেও তো বোর্ড না, এটা তো নাচবেই, যেমন নাচাবেন সেমনি নাচবে না, ফেয়ার এনাফ, আপনি তো বলতে পারবেন না। তো জিনিসটা তো অন্যভাবে করেছে। আপনি সাকিবের কথাটা যদি দেখেন, মানে আমার খালি একটাই ইস্যু যে আমি সাকিবকে ক্রিকেটার সাকিবই চিনি। আমি চিনি যে বিশ্বের মুখে এত বছর মাথা উঁচু করে যে ছেলেরা ক্রিকেট খেলছে, বিশ্বের সেরা অলরাউন্ডার ছিল, যে দেশকে অনেক পরিচিত করাইছে, আমি সেই সাকিবকে চিনি। তা আমার কাছে ওই 8 মাসের সাকিবের ভুলটা, এমপি হওয়ার ভুলটা বা লালসাটা, ওটা এই 17 বছরকে আমরা চিন্তাই করলাম না যে সাকিবের ক্যারিয়ারটা এত লম্বা, এত বড়, এত সম্মান দেশ কিনে দিছে, ওই 8 মাসের জন্য সাকিব মানে এত বড় শাস্তি পেল, সেটাই আসলে আমি মানতে পারি না, এখনো পারি না। বোর্ডের কথাটা বলছিলেন, সংস্কারের কথাটা বলছিলেন, তামিম ইকবাল বোর্ডে আসতে চান, এটা নানান সূত্র, ইটস নট অফিসিয়াল, উনি বলেন নাই, কিন্তু নানানভাবে এইটার একটা ফিলিং আমরা পাচ্ছি। এইটাকে আপনি কিভাবে দেখেন? আমি খুব পজিটিভ ভাবে দেখি তামিমের ব্যাপারটা। মানে ইন্টারন্যাশনালি হি ওয়াজ রিকগনাইজড, সবাই ওরে চিনে, অ্যান্ড ও খুব পিয়ার ভালো, ওর সবার সাথে ওর যোগাযোগ পরিষেবা যেটা হয় তামিমের। তামিম যেমন সবাই অনেককে নিয়ে চলতে পছন্দ করে, রাইট? ওর আড্ডা গল্প সবার সাথে, কিন্তু ও কিন্তু সিনিয়রের সাথে যেমন, জুনিয়রের সাথে যেমন, মানে ইজ এ গুড সর্ট অফ এ মানে হিউম্যান, যে মানে সব বন্ধু বান্ধব হইচই আড্ডা সবার সাথে ওর রিলেশন, কিন্তু দেখবেন সবাই ওকে লাইক করে। মানে এবং এটা ও অনেক মানুষকে অনেক হেল্প করে, যেটা আমরা সবাই জানিও না। ওর মধ্যে এই গুণগুলো কিন্তু দারুণ, মানে এটা আমরা জানি যখন ওর সাথে, যেহেতু এত বছর আমরা ওর সাথে, ওর তো হাফ প্যান্ট পরা অবস্থা থেকে দেখি, বাট আমি দেখি যে হি উইল বি আ ভেরি ভেরি গুড অর্গানাইজার। আমি যদি মনে করি, আপনি দেখেন বিপিএল টিম, বরিশালের বিপিএলের মালিক ঠিক করে, তামিম অর্গানাইজ করে। তো বেসিক্যালি টাইমের টাকা না, বাট আলটিমেটলি তামিম মালিক ওইটারই। তামিম বরিশালের ওনার এটা অফিসিয়ালি বলে, কে ফরেন প্লেয়ার আসবে, এটা শুধু তামিম ওইখানে না, তামিম যেই টিমে যায় সেটাই করে। তারপরে ওর অর্গানাইজিং অ্যাবিলিটিটা ভালো, ও চেষ্টা করে, ও কিন্তু জানে এই টিমে কি কাকে লাগবে না লাগবে, কিরকম হবে। সুতরাং আমার মনে হয় যে তামিম যদি ক্রিকেট বোর্ডেও আসে, হি ক্যান সার্ভ বেটার, মাচ বেটার দেন এনিবডি এলস। অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট অবভিয়াসলি ভালো হইতেই পারে,
বাট এটা তো একটা পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট থাকে সবসময়ই, সেক্ষেত্রে টাইমকে একটা পলিটিক্যাল টিমের সাথে জড়িত হইতে হবে হয়তোবা। মানে অ্যাজ স্পোর্টসম্যান আসতে পারবে কি না আমি ডাউট আছি, মানে তার একটা পলিটিক্যাল সিল লাগবে আমার মনে হয়। মানে বোর্ড প্রেসিডেন্ট হইতে হইলে হ্যাঁ ডেফিনেটলি আমি মনে করি যে আপনি তামিম ইকবাল ডাইরেক্ট মানে কোনো দলের না এমনি প্রেসি হয়ে যাবে, এটা দলের কেউ মানতে পারবে না হয়তোবা। ধরেন আজকে যদি যেই দলই আসুক নেক্সট ইলেকশনে যারা পাশ করে আসবে, তখন তারা কেউ মানতে পারবে না যে আমি তো এই দলের এত বছর ধরে স্পোর্টসের সাথে ছিলাম, আজকে হুট করে আপনি দলের বাইরে কংগ্রেগেশন দিলে এটা হবে না। তো আমাদের দেশে এত বড় উদারতার পরিচয় কেউ দিতে পারবে না বলে আমার মনে হয় আসলে, বাট হইলে খুব ভালো হবে তামিম, আমি মনে করি। শুনুন, আমার লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি যে জাস্ট বিপিএলটা যেহেতু শেষ হলো, বিপিএল ধরে এবং ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধরে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ম্যাচ শেষ হয়ে যায়নি, কিন্তু ধরেন নর্মাল হিসাব করলে আর কয়েক মাস মাত্র বাকি আছে। আপনি কি সত্যিকার অর্থে ভবিষ্যৎ থেকে, ফারুক ভাই একটা কথা টাইম এন্ড এগেন বলছেন যে বিপিএলটা নেক্সট বিপিএল থেকে অনেক ভালো হবে, আপনি কি সত্যি সত্যি মনে করেন যে কি সামনে বিপিএল এই বছর যা হয়েছে এর চেয়ে ভালো হবে? এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতদিন যেভাবে চলেছে, আমি এই 5 মাসটাকে সরিয়ে রেখে বলছি, আপনাদের সময়টার কথা বলছি, পাবনের সময়, এর চেয়ে আসলে ভালোভাবে ক্রিকেট বোর্ড চলবে? অবশ্যই ভালোভাবে চলবে, অবশ্যই ভালো হওয়া উচিত, আরও ভালো করা উচিত। মানে আমরা যেগুলো পারি নাই, ব্যর্থ ছিলাম আমরা, সেগুলোতে ওনারা কাজ করার অনেক স্কোপ আছে আসলে, নো ডাউট। এবং সেটা যদি ওনারা করতে পারে, নাথিং লাইক ইট, এবং সম্ভব, এটা রকেট সায়েন্স যে পারবে না, খুবই পারবে, ফারুক ভাই পারবেন। ফারুক ভাই যথেষ্ট, আমি মনে করি যে ভেরি সেন্সেবল মানুষ। হয়তোবা এই 5 মাস খুব তাড়াতাড়ি চলে গেছেন, হয়তোবা অনেক চাপেও ছিলেন, যেটা আমরা হয়তোবা বাইরে থেকে বুঝতে পারি না, হয়তো উনি বুঝেন, সবই হইতে পারে। বাট এর থেকে অবশ্যই ভালো হবে। বিপিএলটা কীভাবে ভালো হবে এটা আমি বলতে পারবো না, আমি দেখি না বিপিএল ভালো হওয়ার কোনো চান্স, আমি দেখি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আশার চেয়ে নিরাশার কথাই তো বেশি শোনালেন খালেদ মাহমুদ সুজন। বিপিএল নিয়ে হতাশাটা আরও বেশি। বাংলাদেশ ক্রিকেটটা কি তাহলে আরও বেশি অন্ধকারের দিকেই চলে যাচ্ছে, নাকি এইখান থেকেও আমরা আশার কিছু পাবো ভবিষ্যৎ?